কর্ণাটকের একটা ছোট্ট শহর বালেহুলুম ছিল। নামটা একটু অদ্ভুত, কিন্তু এই বালেহুলুমে অশোক বলে একটা বেকার ছেলে ছিল। সে পড়াশুনো করেছে, কিন্তু পড়াশুনো করে সেইভাবে তেমন কোনো চাকরি পাচ্ছে না। মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা প্রবলেম আছে যে একটা টাইমের পর তুমি যদি কাজ কাম না করো, ফ্যামিলিতে যদি টাকা না দিতে পারো, ফ্যামিলি তোমার শত্রু হয়ে যায়। তো এই ক্ষেত্রে অশোকের এরকমই ফিল হচ্ছিল। তার মা বাবা তার সাথে ভালো ব্যবহার করছিল না, সে কষ্ট পাচ্ছিল, তার প্রেম ভেঙে গেছিল, সে বেকার বলে। তো তাকে ফাইট করতে হবে। এর মাঝে সে ভাবে যে বিদেশে গিয়ে যদি চাকরি করার কোনো কিছু করা যায়, কোনো পদ্ধতি বার করা যায়, তাহলে তার এবং তার ফ্যামিলির লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে। এবং সেই মোতাবেক সে আস্তে আস্তে খোঁজ করতে থাকে যেসব এজেন্টরা যারা বাইরের দেশে চাকরি পাইয়ে দেয়। তো এইরকমই এক এজেন্ট 2 গ্রাম পরে ছিল, তার নাম হচ্ছে দীক্ষিত। এবার এই দীক্ষিতের সাথে তার পরিচয়টা আগে থেকেই ছিল, কিন্তু তার আগে সে দেওয়ালে দেওয়ালে একটা পোস্টার দেখে যে সেখানে লেখা আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়াতে চাকরির সুযোগ, এই নাম্বারে ফোন করুন। সেই নাম্বারে যখন অশোক ফোন করে, সে দেখে ওটা দীক্ষিতের নাম্বার। দীক্ষিত যেহেতু কম বেশি পূর্ব পরিচিত ছিল, সেহেতু তাদের ভাব জমে যায়। তারা আড্ডা মারতে থাকে এবং কাজের ব্যাপারে সমস্ত কিছু অশোক বলে। সে কথা দেয় অশোককে যে কম টাকায় তাকে কম্বোডিয়াতে ডেটা এন্ট্রির একটা জব দেবে, এবং এই ডেটা এন্ট্রির জবে অশোক ওখানেই 1 লাখ টাকা ভারতীয় মুদ্রায় কামাতে পারবে, আর কোম্পানি থেকে খাওয়া দাওয়া, থাকার জায়গা সমস্ত কিছু দেবে। তার মানে 1 লাখ টাকা তার কাছে পুরো সেভিংস হয়ে যাবে। একটা বেকার ছেলের কাছে 1 লাখ টাকা মানে একটা হিউজ ম্যাটার। এবং এইটা শুনে সে খুব খুশি হয়ে যায় এবং অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে এই দীক্ষিত ভিসা, পাসপোর্ট সমস্ত কিছুর ব্যবস্থা করে। এবং 2023-এর জুন মাসে অশোককে নিয়ে দীক্ষিত পৌঁছে যায় থাইল্যান্ডের ব্যাংককে। এবার ওই ব্যাংককে তারা দুজন একদিন থাকে, ঘোরে, দেন ওখান থেকে একটা গাড়ি করে ল্যান্ড বর্ডার ক্রস করে কম্বোডিয়া পৌঁছায়। কম্বোডিয়াতে তারা আর একটা গাড়ি চেঞ্জ করে এবং সেখান থেকে কম্বোডিয়ার একটা সীমান্তবর্তী এরিয়াতে যায়। সেইখানে তারা মিট করে কোম্পানির লোকদের সাথে। কোম্পানি বলে এখানে ডেটা এন্ট্রি করতে হবে, এটা সেটা করতে হবে। 2-4 দিন তারা দুজন মিলে সেই এরিয়াতে করে। দীক্ষিতের ওখানে একটা ঘর ছিল, সেই ঘরেই অশোক থাকছিল। কয়েকদিন পর দীক্ষিত ওখান থেকে বেরিয়ে যায়। অশোক ওখান থেকে বেরিয়ে কোম্পানি যে হাউজিংটা তাকে দিয়েছিল সেখানে সে থাকতে শুরু করে। এবং কোম্পানির লোকরা হঠাৎই একদিন এসে তাকে বলে যে আচ্ছা, তোমার সমস্ত ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আমাদের ভেরিফাই করতে হবে, এই কারণে তোমার সমস্ত ডকুমেন্ট আমাদের। সে দিয়ে দেয় ভুল। সে বুঝতে পারে না যে এই দেওয়াটাই তার সব থেকে বড় ভুল হতে চলেছিল। এবং ওই যে দিয়ে দিল, তারপর থেকে তার যে কাজগুলো শুরু হলো, প্রথম দিকে 2-4 দিন সে তো ডেটা এন্ট্রির কাজ করে, কিন্তু তারপরে তাকে কোম্পানির ম্যানেজমেন্ট ডেকে বলে যে তুমি কি বেশি ইনকাম করতে চাও? যদি বেশি ইনকাম করতে চাও তাহলে এই ডেটা এন্ট্রি করে কোনো লাভ নেই। তখন অশোক বলে যে কি কাজ আছে? তখন বলে একটু মানুষকে ঠকাতে হবে, তাও আবার ইন্ডিয়ান মানুষদের। এইটা শুনে অশোক অবাক হয়ে যায়। অশোক বুঝতে পারে সে বড় ফাঁসা ফেসে গেছে। কিভাবে তাকে ফাঁসাতে হবে? ভারতে অনেকগুলো ডেটিং অ্যাপ আছে। সেই ডেটিং অ্যাপে অশোক এবং অশোকের মতন আরও অনেককে মেয়েদের প্রোফাইল বানাতে হবে, এবং সেই মেয়েদের প্রোফাইল বানিয়ে ছেলেদের সাথে কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে অনেক কিছুতে ইনভেস্ট করতে হবে। এবং সেই ইনভেস্টমেন্টটা কোথায় হবে? তাদের অ্যাকাউন্টে। এইভাবে টাকা এঁটে তারপর তাদেরকে ব্লক করে সমস্ত কিছু তাদেরকে সর্বসম্মতি করে দেওয়া। এবং এই স্ক্যামটা তারা কম্বোডিয়া থেকে চালাচ্ছিল ইন্ডিয়ান মানুষদের। অশোককে এই কাজ করতে বলা হয়। অশোক প্রথমে মানা করে, কিন্তু অশোককে নানানভাবে থ্রেট দেওয়া হয়। তারপর সে বাধ্য হয় এই সমস্ত কিছু মানতে। অশোক আগে কোনোদিনও কোনো ক্রাইম করেনি, কিন্তু এইবার তাকে সেই ডাইরেক্টলি একটা ক্রাইমে পার্ট নিতে হচ্ছে। অশোক কথা বলছে। প্রথম সে তো ভালো করে কথা বলতে পারছিল না, অনেক রকমের প্রবলেম হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে 1-2 মাস পর সে শিখে যায়। এবং একটা সময় সে ভালো একটা মালদার পার্টিকে ফাঁসিয়ে নেয়। তার সাথে দীর্ঘদিন কথা বলে এবং তাকে বলে যে তুমি এখানে কিছু টাকা ইনভেস্ট করো, আমি একটা ব্যবসা করব, এরকম নানান কিছু বলে তাকে বলে তোমাকে 20 লাখ টাকা আমাকে দিতে হবে।
এবং সেই মালদার পার্টি সে 20 লাখ টাকা ওই মেয়ের লোভে, মানে ফেক কিন্তু সে জানে একটা মেয়ে, সেই মেয়ের লোভে সে ওই টাকাটা দিতে রাজি হলো। কিন্তু যেদিন টাকাটা দেবে সেদিন অশোক নিজের মনে অনুশোচনাতে সেই ব্যক্তিকে ওই ডেটিং অ্যাপের চ্যাটেই বলে দেয় যে এটা একটা ফেক জিনিস, এখানে টাকা পাঠাবে না, আমি কম্বোডিয়াতে ফেসে আছি, কম্বোডিয়া থেকে এই সমস্ত কিছু চলছে। অশোক ভাবলো সে একটা খুব ভালো কাজ করেছে, কিন্তু এই ভালো কাজের শাস্তি তাকে যে মারাত্মকভাবে পেতে হবে সে সেটা কিন্তু জানত। এই যে সমস্ত কিছু কল হচ্ছে, মেসেজিং হচ্ছে, এই সমস্ত কিছু তার উপর নজর রাখছে ওই ফেক কোম্পানির ম্যানেজমেন্ট। তারা যখন জানতে পারে একটা মুরগিকে এইভাবে অশোক হাতে আসার পরেও ছেড়ে দেয়, অশোককে ডেকে তারা ব্যাপক মারধর করে, 7 দিন তাকে খেতে না দেয়, তাকে পুরো একটা আলাদা অন্ধকার ঘরে ঢুকিয়ে রেখে দেয়। অশোক অনেক কষ্টে ওখান থেকে ছাড়া পায়, তাকে আবার ওই কাজ করতে বলা হয়, কিন্তু অশোক এই ক্রাইমের কাজটা করতে পারছিল না। সে তাদেরকে বলে আমি ইন্ডিয়ান, আমাকে ছেড়ে দাও, কিন্তু অনেক বোঝানোর পরে তারা ছাড়ে না। তারা বলে আমরাও অনেককে টাকা দিয়ে তোমাকে এখান থেকে এনেছি ইন্ডিয়ার মানুষদের ঠকানোর জন্য, ইন্ডিয়ার ব্যাপারে ইন্ডিয়ান মানুষরাই ভালো জানে, সেহেতু তুমি ভালো ঠকাতে পারবে। আমাদের এখানকার লোকাল লোকরা তারা না তো পারে হিন্দি, না তো পারে ইংলিশ, ভারতীয়কে তারা কল করলে ভারতীয়রা তাদেরকে সহজেই ধরে ফেলতে পারবে, কিন্তু তোমাকে ধরতে পারবে না। তো তোমার পিছনে, তোমার থাকা খাওয়া আসা সমস্ত কিছুর পিছনে যে খরচা করেছি, দালালের পিছনে যে খরচা করেছি, তার তো একটা অ্যামাউন্ট আছে। ঠিক আছে, তোমাকে ছেড়ে দেবো, তোমাকে দিতে হবে 14 লাখ টাকা। কিন্তু এই 14 লাখ টাকা অশোক পাবে কোথায়? কিন্তু তাও সে তাদেরকে বলে যে ঠিক আছে আমি বাড়িতে কল করি, তাদের থেকে আমি 14 লাখ টাকার ব্যবস্থা করব। দুদিনে একবার জাস্ট 40 সেকেন্ডের জন্য বাড়িতে কথা বলতে দেওয়া। প্রথম 1-2 বার সে তো তার মা বাবা ফ্যামিলিকে ফোন করে, তারা এই সমস্ত কিছু শুনে তো আরও ভয় পেয়ে যায়। অশোক বুঝতে পারে ফ্যামিলিকে ইনভলভ করে লাভ নেই, তাদের কাছে তো টাকা নেই, তারা উল্টে ভয় পেয়ে যাচ্ছে এবং তারা আইনের ব্যাপারে অন্যান্য কিছুর ব্যাপারে তেমন কিছু জানে না। তখন তার পাশের বাড়িতে থাকা এক বড় ভাইয়ের কথা মনে পড়ে। এই বড় ভাই দীর্ঘ সময় বিদেশে কাজ করেছে, 10 বছর সে ওমানে ছিল, তারপর সে 15 বছর সিঙ্গাপুরে ছিল। সেখান থেকে অনেক পয়সা কামিয়ে গ্রামে এসেছে, গ্রামে বড় বাড়ি করেছে, বিয়ে শাদী করেছে, গ্রামের সবাই তাকে বড় ভাই বলেছিল, যেহেতু তার কাছে অনেক টাকা আছে। তো সেভাবে এবার আমি আমার ফ্যামিলিকে ফোন না করে তাকে ফোন করি। সেই বড় ভাইয়ের নাম ছিল মঞ্জুনাথ রবি। এই মঞ্জুনাথ রবিকে সে যখন ফোন করে এবং ফোন করে শর্ট টাইম মানে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সে বলে যে আমি কম্বোডিয়াতে এইভাবে ফেসে গেছি একটা জায়গায়, এরা আমাকে তখনই ছাড়বে যখন আমি এদেরকে 14 লাখ টাকা দিতে পারবো, তো তুমি কিছু একটা করো। তখন মঞ্জুনাথ রবি বুঝতে পারে যে পাশের বাড়ির ছেলে অশোক ভদ্রসভ্য, সে বড় ফাঁসা ফেসেছে, এদেরকে টাকাও দেওয়া যাবে না, কিন্তু এদের ওখান থেকে অশোককে বার করতে হবে। সে কি করতে পারে? সে প্রথমে টাইম বাই করে এই ফেক কোম্পানির ম্যানেজমেন্টের লোকদেরকে বলে যে আমি অশোকের কাকা, আমাদের ফ্যামিলি বড় লোক, আমরা আস্তে আস্তে টাকা জোগাড় করছি, এই আজ 50,000 জোগাড় হয়েছে, কাল 1 লাখ জোগাড় হয়েছে, মানে এইভাবে আস্তে আস্তে টাইম বাই করছে। এর মধ্যেই মঞ্জুনাথ রবি দিল্লিতে থাকা যে কম্বোডিয়ান এম্বাসি আছে সেখানে ফোন করে। সেখানে ফোন করলে সেখানকার আধিকারিকরা বলে যে এটা কম্বোডিয়ার ব্যাপার, আমরা এখান থেকে কিছু করতে পারবো না, আমরা ফরেন মিনিস্ট্রির আন্ডারে কাজ করি। তো সেই ক্ষেত্রে কোনো হেল্প মঞ্জুনাথ না পেয়ে সোজা ওখানকার যে লোকাল পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে পুরো ব্যাপারটা বলে। সেখানে এক অফিসার ছিল, সেই অফিসার এই কেসটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং সে ডিসাইড করে এই অশোককে কম্বোডিয়া থেকে সে যে করে হোক বার করবে। পুলিশ অফিসারের নাম ছিল গুরু সজ্জন। এই গুরু সজ্জন দিল্লিতে থাকা কম্বোডিয়ান এম্বাসিকে ফোন করে, সেখানে তেমন কোনো কাজ হয়নি, তারা সেইভাবে কোনো রেসপন্স করেনি। এরপর কম্বোডিয়াতে থাকা ইন্ডিয়ান যে এম্বাসি আছে সেখানে সে ফোন করে। সেইখানে ফোন করলে ইন্ডিয়ান এম্বাসি এই জিনিসটাকে ইম্পর্টেন্স দিয়ে দেখে, তারা কম্বোডিয়াতে অনেক সোর্স লাগায়। গুরু সজ্জনকেও ইন্ডিয়ান এম্বাসি থেকে বলা হয় যে আমাদের এখানে কিছু করার নেই, আমরা এখানে এসেছি, আমরা কোনো কোম্পানিতে রেড করতে পারি না, এখানে কোনো কেস করতে পারি না, আমাদের অধিকার এখানে সীমিত, সেই ক্ষেত্রে আমাদেরও সেইভাবে কোনো কিছু করার নেই। গুরু সজ্জন আর মঞ্জুনা তারা ভাবছে তাহলে অশোক ওখানে কি সারা জীবন দাস হিসেবেই থেকে যাবে, এটা কি করতে পারে? তখন মঞ্জুনাথের মনে পড়ে
অশোক বলেছিল এখানে প্লেসমেন্ট এজেন্ট ছিল দীক্ষিত, এবং দীক্ষিতের বাড়ি কোথায় সেটা জানে। পুলিশও জানে এই দীক্ষিত কোথায় থাকে। দীক্ষিতের বাড়িতে পুলিশ রেড করে। এখানে শুধুমাত্র দীক্ষিতকে অ্যারেস্ট করা হয়েছে না, দীক্ষিতের গোটা ফ্যামিলিকে থানাতে নিয়ে আসে। পুলিশ এবার দীক্ষিতকে আলাদা করে, জেলের মধ্যে নিয়ে তাকে বলে তুমি জোরে জোরে আওয়াজ করো, যাতে তোমাকে প্রচণ্ড মারা হচ্ছে এই রকম বাইরের লোকরা বুঝতে পারে। দীক্ষিত আওয়াজ করে, আর বাইরে বসে থাকা তার মা, বাবা, বোন, দিদি সবাই ভয় পেয়ে যায় ছেলেকে কি মারা হচ্ছে। তখন পুলিশ বলে আপনার ছেলে এমন সব কাজ করেছে যার জন্য ওকে আমরা এনকাউন্টার করে দিতে পারি, আপনারাও সারা জীবন জেলে থাকবেন। আপনার ছেলেকে বোঝান যে যে করে হোক অশোককে যেন কম্বোডিয়া থেকে বার করে আনার কোনো একটা প্ল্যান সে বার করে ফেলতে পারে। তো এই ক্ষেত্রে দীক্ষিত তার ফ্যামিলির সাথে কথা বলে, তার ফ্যামিলিও তার সাথে কথা বলে। যখন দীক্ষিত বুঝতে পারে সে বিপদে পড়েছে, তার গোটা ফ্যামিলি সারা জীবনের জন্য জেলে থাকবে, তখন সে সোজা ওখান থেকে চলে যায় থাইল্যান্ডে। থাইল্যান্ড থেকে সে আবার যায় কম্বোডিয়াতে সে যাতায়াত করতো, কিন্তু কম্বোডিয়ার লোকাল পুলিশ স্টেশনে সে একটা কেস রেজিস্টার করে, এবং এই প্ল্যানটাও কিন্তু দিয়েছিল মঞ্জুনাথ আর এই কুরুসজ্জন। এবার সে ওখানে গিয়ে লোকাল থানাতে কেন কেস রেজিস্টার করলো এবং কার এগেইনস্টে কেস রেজিস্টার করলো, সে অশোকের এগেইনস্টে একটা কেস রেজিস্টার করে। থানাতে সে বলে যে অশোক ইন্ডিয়ান, তাকে আমি এখানে নিয়ে এসেছিলাম, সে আমার মোবাইল চুরি করেছে। এবার কম্বোডিয়ান পুলিশের কাছে যেই না অশোকের বিরুদ্ধে একটা চুরির কেস এসেছে, তার মানে কি এখানে সে থাকছে সেইখানে কম্বোডিয়ান পুলিশ রেইড করতে পারবে। ইন্ডিয়ান এম্বাসি অলরেডি তাদের সাথে কন্ট্যাক্ট করেছে। কম্বোডিয়ান পুলিশ সেই কোম্পানিতে রেইড করে এবং অশোককে সেখান থেকে বার করে নিয়ে আসে, অ্যাকচুয়ালি অ্যারেস্ট করে নিয়ে আসে। এবং যেই না অ্যারেস্ট করে এনে থানাতে এনেছে, তাকে কোর্টে তুলবে, ইন্ডিয়ান এম্বাসি ইন্টারভিউ করে। তা পুরো ব্যাপারটা বোঝায়, এবং পুরো ব্যাপারটা বোঝার পর কম্বোডিয়ান পুলিশ এই অশোককে ছেড়ে দেয়। অশোককে 2 দিন ইন্ডিয়ান এম্বাসিতে রাখা হয়, তারপর তাকে একটা টিকিট দেওয়া হয় সিঙ্গাপুরের। তাকে বলা হয় তুমি এখান থেকে সিঙ্গাপুর যাও এবং সিঙ্গাপুর থেকে ফ্লাইট ধরে সোজা বেঙ্গালুরু চলে যাও, আর কোনোদিনও এই দেশে আসবে না। সে তখন বলে যে আমার ব্যাগপত্র সমস্ত কিছু তো ওই কোম্পানিতে আছে। তখন ইন্ডিয়ান এম্বাসির কর্মচারীরা বলে তোমার ওই ব্যাগে কি পাওয়া গেছে জানো? নেশাদ্রব্য। ফেক কোম্পানির ম্যানেজমেন্ট তোমাকে ভারত থেকে এনেছে এখানে অনেক টাকা খরচা, তো তুমি ফ্রি পয়সায় এইভাবে চলে যাবে সেটা তো হতে পারে না। তো তুমি যাতে এয়ারপোর্টে ফেসে যাও, এই কারণে তোমার ব্যাগের মধ্যেও নেশাদ্রব্য তারা রেখে দিয়েছিল। তো তুমি যদি পালিয়ে যদি এয়ারপোর্টে চলে যেতে, তো এয়ারপোর্টে পুলিশ তোমাকে ধরতো নেশাদ্রব্য নেওয়ার জন্য, তারপর তোমাকে জেলে পাঠিয়ে দিত। এবং জেলের যেসব জেলাররা আছে তারাও এইসব কাজের সাথে অনেক সময় যুক্ত থাকে, তারা আবার ওদের কাছেই তোমাকে পাঠিয়ে দিত। তো তুমি চুপচাপ চলে যাও। অশোক সিঙ্গাপুর থেকে ব্যাঙ্গালোর চলে আসে এবং সে ডিসাইড করে দেশেই করব যা করা, বাইরে আর কোনোদিনও যাব না। তো দীক্ষিতের হলোটা কি? দীক্ষিত ওই যে কম্বোডিয়াতে গেল, সে আর কোনোদিনও কম্বোডিয়া থেকে ফেরত আসে। সে এখন কোথায় আছে পুলিশ সেটা জানে না। এইভাবে অনেক রকম প্রতারণার কাজ বর্তমানে কিন্তু কম্বোডিয়া থেকে চলছে। তো ওখানে যে ইন্ডিয়ান এম্বাসি আছে আর কম্বোডিয়ান পুলিশ, তারা মিলে অনেক জায়গায় রেইড মেরে প্রচুর মানুষকে বারে বারে উদ্ধার করছে। আশা করি এই রকম জিনিস খুব তাড়াতাড়ি বন্ধ হবে। এই ছিল আজকের একটা ইন্টার কান্ট্রি ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।